সাবধানতার সাথে কোল থেকে পূর্ণর মাথা উঠিয়ে পাশের বালিশে রাখতেই পুনরায় ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে বিছানা থেকে উঠে কিছুদূর যেতেই কেটে গেল কল। হয়তো জরুরি কিছু হবে ভেবে বারান্দায় প্রবেশ করে রায়হান ভাইকে কলব্যাক করার সিদ্ধান্ত নিলাম। ঠিক তখনই তার মেসেজ এলো ফোনে, এই অসময়ে ফোন দেওয়ার জন্য সরি, কিন্তু আমি একটা দরকারি কথা বলার জন্যই ফোন দিয়েছি। সময় পেলে কলব্যাক করো, অপেক্ষায় থাকব। তার মেসেজ দেখে হৃদয় কুঞ্চিত হল। যা ভেবেছিলাম তাই হল। একটি শ্বাস ফেলে কলব্যাক করলাম রায়হান ভাইকে। দুয়েকবার রিং হতেই ফোন রিসিভ করলেন তিনি। আমি কিছু বলার আগেই অস্থির কণ্ঠে তার আওয়াজ, হ্যালো তুরফা, ভেরি সরি এই মুহূর্তে কল দেওয়ার জন্য এন্ড থ্যাঙ্কস কলব্যাক করার জন্য। কিছু কথা বলার ছিল, 2 মিনিট হবে? ইটস ওকে ভাইয়া, বলুন কি বলবেন। তুমি একটু আমাকে প্রিয়ার সাথে কথা বলানোর ব্যবস্থা করবে প্লিজ? ও কদিন ধরে আমাকে ইগনোর করছে। এ পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু আজ ওর সাথে দেখা করার পর বাসায় যে আমায় ব্লক করে দিয়েছে। বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমাদের ভেতর। এটাকে প্রশ্রয় দিলে সমস্যা। তুমি একটু ওকে যে ফোনটা দিবে প্লিজ? আমার কথা বলিও না, তাহলে নিবে না। শুধু ওকে ফোনটা। ভাইয়া শান্ত হন, থামুন একটু। আমি আপনার চিন্তা বুঝতে পারছি, কিন্তু চাইলেও প্রিয়াকে ফোন দিতে পারবো না এখন, কারণ সে বরাম্মুর সাথে ওর খালার বাসায় গিয়েছে বিকেলে। মামেয়ে দুজনই আজ ওখানেই থাকবে। কোনো খালার বাসায় গেছে? মেজো খালা কি? হ্যাঁ, কিন্তু আপনি এসব জানলেন কিভাবে? ওহ নো, জানো ওর ওই খালা নাকি ওর জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছে। সেই ছেলে বিদেশ থেকে আসার কথা ছিল এ মাসে, ওকে দেখতে আসার জন্য। প্রিয়া আমায় মজার ছলে বলেছিল এ ব্যাপারে। আমি তখন পাত্তা দিইনি, কারণ আমি জানতাম ও রাজি হবে না। কিন্তু এখন আমার ভয় হচ্ছে রাগের বশে ও যদি রাজি হয়। মেয়েটা এত জেদি, ওকে নিয়ে আমি করব। আমার খুব টেনশন হচ্ছে তুরফা। রায়হান ভাইয়ের কথায় আকাশ থেকে পড়লাম। খানিকক্ষণ লাগলো তার কথা বুঝে উঠতে। তাদের দুজনের মাঝে যে এত কথা আদান প্রদান হয় জেনে কিছুটা বিস্মিত হলাম বটে। তবুও তাকে শান্ত রাখতে বললাম, ভাইয়া রিল্যাক্স, আমি প্রিয়াকে চিনি। ও রেগে গেলেও এমন কিছু করবে না। আর আমার মনে হয় না সেই ছেলে ওকে দেখতে আসবে। এমন কিছু হলে তো বরাম্মু অবশ্যই বাসায় বলতো। আপনি এত টেনশন নিয়েন না। তবে আমার এত বুঝানোতেও তার মনোভাবের বিশেষ পরিবর্তন হলো বলে মনে হলো না। আগের ন্যায় অস্থির কণ্ঠেই বললেন, আমি আর কিছু ভাবতে পাচ্ছি না। যা ভাবার ভেবে নিয়েছি। আমি প্রিয়াকে বিয়ে করতে চাই। ওর বোর্ড পরীক্ষা শেষ হলেই আমরা বিয়ে করব। তুমি প্লিজ পূর্ণকে বলো কাল আমার সাথে দেখা করতে। আমি নিজে ওর সাথে কথা বলে প্রিয়াকে বিয়ের প্রস্তাব দিতে চাই। রায়হান ভাইয়ের কথায় আটকে উঠলাম। এত বড় একটা কথা হঠাৎ করেই বলছেন যে, বিয়ের মতো সিরিয়াস বিষয়ে তাড়াহুড়ায় সিদ্ধান্ত নেওয়া তো উচিত নয়। বিচলিত কণ্ঠে তাকে বললাম, দেখুন ভাইয়া, প্লিজ একটু ঠান্ডা হন। আপনি হয়তো নিজেও বুঝছেন না ঝোঁকের বশে কি বলছেন। আমি জানি আপনি ওকে পছন্দ করেন, তাই বলে বিয়ের ব্যাপারে এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়া ঠিক না। একটু সময় নিয়ে ভাবুন। আমি সময় নিয়েই ভেবেছি। আজ বিকেল থেকেই ভাবছি এ ব্যাপারে। প্রিয়াকে প্রপোজ করে ওর এইচএসসির পর তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠানোর ইচ্ছে ছিল আমার। কিন্তু মেয়েটা আমাকে জ্বালিয়ে মা রোছে দেখছি। শান্তিতে থাকতে দিবে না। এখন ওকে ওর ভাষাতেই মানাতে হবে। পূর্ণ যদি তোমার আশেপাশে থাকে তবে ওকে ফোন দেও প্লিজ।
আমি ওর সাথে কথা বলে কাল দেখা করতে বলবো আমার সাথে। আই হোপ ওর টাইম হবে। উনি তো ঘুমোচ্ছেন। মাথা ব্যথা ছিল তাই আর ডাকবো না এখন, একটু শান্তিতে ঘুমাক। আর আপনি যখন এত করে বলছেন তাহলে আমি তাকে অবশ্যই বলবো আপনার সাথে দেখা করার কথা। তবে ভাইয়া, কাল কিন্তু উনার ফ্লাইট আছে রাতে। চট্টগ্রাম যাবেন 3 দিনের জন্য। তাই এর আগেই সময় সুযোগ বুঝে উনার সাথে দেখা করতে হবে আপনার মাথায় রেখেন। হুম, ঠিক আছে। থ্যাংক ইউ সময় নিয়ে আমার কথা শোনার জন্য। এখন তাহলে রাখছি। পূর্ণ উঠে যাবে হয়তো। ভালো থেকো। ঠিক আছে। আল্লাহ হাফেজ। রায়হান ভাইয়ের সাথে কথা শেষ করে রুমে প্রবেশ করলাম। পূর্ণ এখনও ঘুমোচ্ছেন। এদিকে রাত প্রায় 9টা বাজে। উনি টাইম টেবিল মেইনটেইন করে চলা মানুষ। এখন না খেলে হয়তো রাতের খাবার খাবেন না আর। তাকে ডাকার উদ্দেশ্যে বিছানায় বসলাম। আলতো হাতে মাথায় হাত বুলিয়ে ডাকতেই কিছুক্ষণ পর পিটপিট করে ঘুমু ঘুমু চোখ মেলে তাকালেন তিনি। আমায় দেখে একগাল হেসে আড়মোড়া ভেঙে উঠে গেলেন। খাটে হেলান দিয়ে বসে আমার দিক তাকাতেই উৎফুল্ল মুখে বলে উঠলাম, এখন একদম ফ্রেশ লাগছে না? মাথা ব্যথা পুরোপুরি চলে গিয়েছে বলুন? আমার চঞ্চলতায় একগাল হেসে খানিকটা এগিয়ে এলেন তিনি। নিজ হাতের মুঠোয় আমার হাতজোড়া পুড়ে নিয়ে বললেন, তোমার হাতে জাদু আছে, তুরফা রানী। মাথা ব্যথাকে তো পালাতেই হতো। কথা বলা শেষ করে আলতোভাবে চুমু খেলেন আমার হাতজোড়ায়। এদিকে আমি লাজুক হেসে তার কীর্তিকলাপ দেখে চললাম শুধু। মুহূর্তের মাঝেই তিনি বলে উঠলেন, খুব ক্ষুধা লেগেছে বউ। লাঞ্চ করার পর কিছুই খাইনি। তাড়াতাড়ি খেতে দেও। ডিনারের টাইম পার হয়ে যাচ্ছে। জানি তো এমনটাই হবে। সারাদিন কাজ করতে করতে অন্য কিছুর হুঁশ থাকে আপনার? এগুলোই করবেন। তারপর যেদিন শরীর খারাপ হবে ওই দিন বুঝবেন। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। আমি খাবার দিচ্ছি টেবিলে। দ্রুত বেগে কথাগুলো বলতে বলতে তাকে বিছানা থেকে তুলে ওয়াশরুমের দিক ঠেলে পাঠালাম। এরপর নিজেও চলে গেলাম রুমের বাহিরে। এই লোকটা দুনিয়ার সবার খেয়াল রাখতে পারে, শুধু নিজের খেয়াল রাখতে পারে না। এমনটা করলে হয়? উনাকে নিয়ে আর পারা যায় না। অসহ্য। পরের দিন সকালে পূর্ণ রেডি হয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বেরোনোর আগে তার হাত ধরে থামিয়ে দিলাম। উনি ভ্রু তুলে জিজ্ঞেস করলেন, কি? জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে উনাকে রায়হান ভাইয়ের কথা বলার জন্য প্রস্তুতি নিলাম। মনে সাহস জোগাড় করে বললাম, একটা কথা বলার ছিল। কাল থেকে বলবো বলবো করে আর বলাই হলো না। একটু শুনবেন? তুমি একটা কেন 1000টা কথা বলতে পারো আমাকে। তোমার কথা আমি কখনো শুনিনি এমনটা হয়েছে? তবে যাই বলার তাড়াতাড়ি বলো, তুর পাখি। অফিসে দেরি হয়ে যাবে কিন্তু। কিন্তু আসলে রায়হান ভাই ফোন দিয়েছিল কাল, আপনি যখন ঘুমিয়েছিলেন তখন। তো উনার আর প্রিয়ার ব্যাপারে সরাসরি কথা বলতে চাইছিলেন আপনার সাথে, হয়তো বিয়ের প্রস্তাব দিবেন। আমিও মানা করেছিলাম প্রথমে, আপনার যে আজ সময় নেই সেটাও বলেছিলাম, তারপরেও অনেক অনুরোধ করলেন বেচারা। তাই আর ফেলতে পারলাম না। ভাইয়া নিজেই চলে যাবে আপনার কাছে। আপনি শুধু তার সাথে একটু দেখা করবেন তাহলেই হবে। করবেন না বলুন? আমার উপর রাগ করবেন না প্লিজ। ভয় ভয় এক নাগারে এতগুলো কথা বলে ছোট ছোট চোখে তাকিয়ে রইলাম তার দিকে। ভেবেছিলাম এই বুঝি রেগে যাবেন, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি কিছুক্ষণ শান্ত চোখে চেয়ে রইলেন আমার দিকে। দুহাতে আমার কাঁধ ঝাঁকিয়ে বললেন, কাম ডাউন তুরফা। এত ভয় পাচ্ছ কেন? আমি রেগে নেই তোমার উপর।
তোমার তো দোষ নেই এখানে। তার কথায় স্বস্তির সাথে খুশির ঝলক খেলে গেল চোখে মুখে। খুশির চোটে তাকে জড়িয়ে ধরে বললাম, সত্যিই আপনি রেগে নেই? আমার যে কি ভালো লাগছে। আচ্ছা, আপনি তাহলে দেখা করছেন তো রায়হান ভাইয়ের সাথে, তাই না? দেখা করতে চাইছিলাম না, কিন্তু তুমি যখন কথা দিয়ে ফেলেছ দেখা করানোর, তখন তোমার সম্মানের খাতিরে তো দেখা করতেই হচ্ছে। ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে কোনো সময় আসতে চায়। ঠিক বলেছেন। কখন ফ্রি থাকবেন আমায় বলিয়েন, আমি তাহলে ভাইয়াকে ফোন দিয়ে বলে দিব ওই সময় আপনার সাথে দেখা করতে যেতে। তোমাকে এত পাকনামি করতে হবে না, আমার কাছেও ওর নাম্বার আছে। অযথা তুমি কেন কথা বলবে ওর সাথে? আমিই ফোন দিয়ে বলে দিব। আমায় ছেড়ে দিয়ে মাথায় গাঁটটি মেরে চোখ পাকিয়ে বললেন তিনি। বাধ্য বালিকার ন্যায় এক গাল হেসে তার কথায় মাথা নেড়ে সায় দিলাম। অতঃপর বরাবরের ন্যায় কপালে চুমো দিয়ে অফিসের উদ্দেশ্যে বিদায় নিলেন তিনি। চৌধুরী অফিসের আশেপাশেই এক ক্যাফেতে বসে আছে রায়হান। সামনের চেয়ারটা ফাঁকা, কেননা পূর্ণ এখনও আসেনি। অবশ্য যে সময় দেখা করার কথা ছিল সে সময় এখনও হয়নি, 5 মিনিট বাকি আছে। রায়হান নিজেই আগে আগে চলে এসেছে। হবু শ্যালকের সামনে নিজের ইমপ্রেশন খারাপ করতে চায় না কিনা। যথারীতি ঘড়ির কাঁটায় 5 মিনিট পেরোতেই চলে এলো পূর্ণ। বরাবরের ন্যায় গাম্ভীর্য বজায় রেখে রায়হানের সামনের চেয়ারটায় বসল সে। যদিও সে জানে এখানে রায়হান কেন এসেছে, তবুও ব্যাপারটা চেপে শান্তমুখে নিজের সামনে বসা নার্ভাস রায়হানকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে সরাসরি প্রশ্ন ছুড়ল, আশা করি ভালো আছো? জানোই তো আমার হাতে আজ বেশি সময় নেই। তো ঝটপট বলো, হঠাৎ এভাবে দেখা করার কারণ? এতক্ষণ নিজের মধ্যে কনফিডেন্স থাকলেও পূর্ণর শান্ত গলা শুনে হঠাৎ করেই যেন নার্ভাসনেস বেড়ে গেল রায়হানের। মনে হচ্ছে যেন ভাইভা বোর্ডের সামনে বসে আছে সে। নিজেকে ঠান্ডা করতে পরপর কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে প্রস্তুত হল সে। আজ যে ও পূর্ণকে বুঝিয়েই ছাড়বে প্রিয়ার প্রতি ওর মনের অনুভূতির কথা, যেভাবেই হোক তাকে মানিয়েই ছাড়বে সে। এটাই রায়হানের বিশ্বাস। প্রিয়াকে নিজের করে পেতে হলে যে তাকে এটা করতেই হবে। গলা ঝেড়ে প্রস্তুত হয়ে পূর্ণর দিকে তাকালো রায়হান, যে আপাতত মনোযোগী দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। হালকা হেসে বলল, আমি জানি তুমি সোজা কথার মানুষ, ঘুরপ্যাচ পছন্দ করো না। তাই তোমার সময় নষ্ট না করে যা বলতে এসেছি সরাসরিই বলছি। আমি তোমার বোনকে বিয়ে করতে চাই। ধীরে সুস্থে কথাটি শেষ করে হাফ ছাড়ল রায়হান। পূর্ণ কিছুক্ষণ সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করল তার সামনে বসা ছেলেটাকে, যার চোখে মুখে সত্যতার আভাস স্পষ্ট। অতঃপর মুখ খুলে বলল, আমার বোনকে ভালোবাসো? দৃঢ় চোখে মাথা নাড়ল রায়হান, যার অর্থ হ্যাঁ, সে ভালোবাসে প্রিয়াকে। উত্তর পেয়ে পূর্ণ এবার শক্ত গলায় প্রশ্ন করল, তো বলো, আমি কিভাবে আশ্বস্ত হব যে তুমি ওকে ভালো রাখতে পারবে? প্রশ্ন শুনে পুনরায় হালকা হাসল রায়হান। সে জানত এই প্রশ্ন আসবে, আগে থেকেই প্রস্তুতি সমেত আত্মবিশ্বাসের সহিত উত্তর দিল, প্রথমত আমি প্রিয়াকে ভালোবাসি, অবশ্যই সব পরিস্থিতিতেই নিজের সর্বোচ্চ চেষ্টা করব ওকে খুশি রাখার। একটা ভালো চাকরি করছি, ওর ভরণপোষণের দায়িত্ব নিতে সক্ষম, কোনো দিক দিয়ে ওর অযত্ন হতে দিব না। আর দ্বিতীয়ত, প্রিয়া নিজেই আমাকে ভালোবাসে। বলতে গেলে আমি ওকে ভালোবাসার আগে থেকেই ও আমাকে ভালোবাসে। মেয়েটা অনেক অপেক্ষা করেছে আমার মুখ থেকে ভালোবাসি শোনার, কিন্তু আমি তাকে এ কথা বলার সুযোগ এখনো পাইনি। তাই ও যখন আমি জানবে আমি ওকে সারা জীবনের জন্য নিজের করে নিতে চাই, তখন নিশ্চয়ই সে অখুশি হবে না। কিছুক্ষণ পর থেমে বলল,
আর নিজের ভালোবাসার মানুষকে আজীবনের জন্য পেয়ে গেলে যে কোনো মানুষই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়, এবং এ বিষয়ে তোমার চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না। ঠিক বলেছি না? শ্বাসরোধ করে শেষের কথাগুলো বলল রায়হান। পূর্ণর রিয়েকশন কি হবে ভেবে ভেতরে ভেতরে অস্থির হচ্ছে সে। ভেবেছে হয়তো সর্বদার ন্যায় গম্ভীরভাবেই কিছু বলবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে পূর্ণর ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা দেখা গেল। সেভাবেই মাথা নাড়িয়ে সায় দিল। রায়হান বুঝে গেল তার উত্তরে পূর্ণ কিছুটা হলেও সন্তুষ্ট। মিয়ে যাওয়া কনফিডেন্স পুনরায় ফিরে এলো তার। ঠিক তখনই পূর্ণ আবার বলল, প্রিয়ার কাছে ভালোবাসা প্রকাশ করার সুযোগ পাওনি বললে যে, সেটার কারণ? তোমার মুখে বিয়ের প্রস্তাব শুনে তো ভেবেছিলাম তোমরা রিলেশনে আছো, কিন্তু এখন মনে হচ্ছে এমনটা নয়। তাহলে হঠাৎ বিয়ে করার সিদ্ধান্ত নিলে কেন? ফোঁস করে এক দীর্ঘশ্বাস ছেড়ে রায়হান বলতে লাগল কেন তার ও প্রিয়ার মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে। সাথে এও জানালো প্রিয়ার বয়সটাই অতি আবেগের, এ সময় অভিমানও হয় বেশি। তাই তাকে দোষারোপ করছে না সে। এতক্ষণ সবকিছু নীরব দর্শকের মতো চুপচাপ শুনে গেল পূর্ণ। তবে সে কি আদৌ বিয়ের ব্যাপারে রাজি কি না স্পষ্ট বুঝা দেয় তার গুরুগম্ভীর অভিব্যক্তির জন্য। মনে হয় যেন কিছু ভাবছে সে। কিছুক্ষণ যাবৎ পূর্ণর জবাবের অপেক্ষা করে অবশেষে রায়হান অস্থির স্বরে জিজ্ঞেস করে ফেলল, তো কি ভাবলে? আমার প্রস্তাবে কি তুমি রাজি? আমি এখনই কোনো সিদ্ধান্তে আসতে চাচ্ছি না। আফটার অল, আমার একমাত্র বোনের ফিউচারের কথা। আজ তোমার পয়েন্ট অফ ভিউ শুনলাম, এরপর প্রিয়ার সাথে কথা বলবো। সব দিক বিবেচনা করে তারপর কোনো ডিসিশন নিব। তবে একটা কথা মাথায় রেখো, প্রিয়ার এইচএসসির আগে কোনোভাবেই ওর বিয়ে দিব না আমি। পড়াশোনার ব্যাপারে নো কম্প্রোমাইজ। আশা করি তুমিও এ বিষয়ে সতর্ক থাকবে। পূর্ণর কথায় ও যুক্তিতে রাজি হয়ে গেল রায়হান। ও যে সময় নিয়ে তাদের ব্যাপারে ভাবতে চেয়েছে এতেই সে খুশি। যাক, অবশেষে মন থেকে একটা ভার হালকা হলো তার। এসব ভাবনার মাঝেই ওয়েটার কফি নিয়ে এলো টেবিলে। পূর্ণর হাতে সময় নেই বলে রেস্টুরেন্টে এসে শুধু কফিই অর্ডার দিয়ে রেখেছিল রায়হান তাদের জন্য। কফিতে এক চুমুক দিতেই ফোন বেজে উঠল পূর্ণর। এক পলক সেদিকে তাকিয়ে এক্সকিউজ মি বলে ফোন রিসিভ করল সে। এদিকে তার সামনে বসা রায়হান কফি খেতে খেতেই একটা চমৎকার ব্যাপার লক্ষ্য করল। ফোনে কথা বলা শুরু করতেই যেন এতক্ষণ ধরে রাখা কঠোর গাম্ভীর্যের বিন্দুমাত্র রেশ হাওয়ায় মিলিয়ে গেল পূর্ণর, বরং এখন তার আওয়াজে মিশে আছে এক অদ্ভুত কোমলতা। এমন নমনীয় সুরে সে কার সাথে কথা বলছে বুঝতে বিলম্ব হল না বিচক্ষণ রায়হানের। পূর্ণ ফোন রেখে কফিতে চুমুক দিতেই প্রশ্ন করল, তুরফা ফোন দিয়েছিল? চকিত দৃষ্টিতে সামনে চেয়ে আলতোভাবে মাথা নাড়ল পূর্ণ। রায়হানও হালকা হেসে কফি শেষ করাই মনোযোগ দিল। সবে শেষ চুমুক দিয়েছে মাত্র এমন সময় আচমকা পূর্ণর এক প্রশ্নে বিষম খেল সে, তুমি কি তুরফাকে এখনো ভালোবাসো? স্তম্ভিত রায়হান কিছুক্ষণ বাকরুদ্ধ থাকল। এমন সময় যে এহেন প্রশ্নের সম্মুখীন হতে হবে কশ্চিনকালেও ভাবেনি সে। আমতা আমতা করে কোনো কিছু বলার আগেই পূর্ণ আবারও বলল, রিল্যাক্স, ইটস ওকে। আনকমফোর্টেবল করতে চাইছি না তোমায়। আমি জানি তুমি আমাদের বিয়ের আগে তুরফাকে ভালোবাসতে। তোমার চোখে ওর জন্য অনুভূতি দেখেছিলাম আমি, আর সত্যি বলতে এটাও একটা কারণ ছিল আমার কাছে প্রিয়ার জন্য তোমাকে সিলেক্ট না করার। আমি এখন প্রিয়াকে ভালোবাসি। ওকেই বিয়ে করে সুখে থাকতে চাই। আমার অতীতের কিছু সুপ্ত অনুভূতির জন্য আমার বর্তমানকে নষ্ট করতে চাই না। তুমি প্লিজ এ কারণে প্রিয়াকে আমার থেকে দূরে সরিয়ে দিও না, পূর্ণ। একবার ভালোবাসা হারিয়েছি, দ্বিতীয়বার এ কষ্টের সম্মুখীন হতে চাই না। রায়হানের কণ্ঠে আকুতি, প্রিয়াকে হারানোর ব্যাকুলতা,
যে ব্যাকুলতা পৌঁছে গেল পূর্ণর কাছেও। রায়হানের চোখে সে স্পষ্ট টের পেল তার বোনকে হারানোর ভয়, ভালোবাসার মানুষকে হারানোর ভয় যে শুধু সত্যিকারের ভালোবাসাতেই থাকে এটা বুঝতে কোনরূপ অসুবিধা হয়নি তার। কফি শেষ করে রায়হানকে আশ্বস্ত করতে এক হাতে কাঁধ চাপড়ে দিল। নির্ভরতা পেয়ে যেন একটু শান্ত হল রায়হান। জোরে একটা শ্বাস নিয়ে বলল, তুমি যখন জানতেই চাচ্ছ তখন মিথ্যা বলবো না। আমি হয়তো এখনো তুরফাকে ভালোবাসি, প্রথম ভালোবাসা কিনা। চলে গিয়েও মনের কোনো এক কোণে থেকে গেছে সে। কিন্তু সব এখানেই শেষ, এর বেশি কিছুই আমি আশা করি না। আমি তুরফার শুভাকাঙ্ক্ষী হিসেবে আজীবন থাকব, ওর ভালো চেয়ে যাব। আর আমি জানি তোমার চেয়ে ভালো ওকে কেউ রাখতে পারবে না, হয়তো আমিও পারতাম না। এজন্যই সৃষ্টিকর্তা ওকে তোমার হাতে দিয়েছেন, কিন্তু বিশ্বাস করো, আমার মনের পুরোটা জুড়ে এখন শুধুই প্রিয়ার বসবাস। আমি গভীরভাবে ওর মায় জড়িয়ে গেছি। নয়তো কোনোদিন এভাবে এত তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব দিতাম না। বুঝতে পেরেছি। বাট এই যাই সেইড, আমার টাইম লাগবে ভাবার জন্য। কি সিদ্ধান্ত নিয়েছি জার্নি থেকে এসে আই উইল লেট ইউ নো। আসছি এখন। ওকে। তোমার যেহেতু সময় নেই হাতে, এখন যাও। সেফলি ল্যান্ড করো চিটাগং। পরে দেখা হবে। পূর্ণও মাথা নেড়ে হ্যান্ডশেক করে বের হয়ে এলো রেস্টুরেন্ট থেকে। রায়হানের সততা ও ম্যাচুরিটিতে আসলেই ইমপ্রেসড হয়েছে সে। ওকে একটা চান্স দেওয়া মন্দ হবে না হয়তো। এসব ব্যাপারে ভাবতে ভাবতেই গাড়ির কাছে চলে এলো। উদ্দেশ্য এখন বাসায় যাওয়া। পূর্ণর প্রহর গুনতে গুনতেই তিনি চলে এলেন বাসায়। রুমে প্রবেশ করতেই তাকে দেখে উৎফুল্ল চিত্তে এগিয়ে গেলাম। আসার সময় রাস্তায় আমার পীড়াপিড়িতে ফোন স্পিকারে রেখে ড্রাইভ করতে করতেই তিনি আমাকে বলেছেন কি কি কথা হয়েছে তার ও রায়হান ভাইয়ের মাঝে। যদিও সবকিছু বলেননি, তবুও যেটুক শোনা দরকার ছিল তা জেনেই বেশ খুশি আমি। তার হাত থেকে অফিসের ব্যাগটা রেখেই খুশি মনে তাকে জড়িয়ে ধরলাম। তৎক্ষণাৎ তার আওয়াজ, এত খুশি কেন তুমি হুম? আমি চলে যাচ্ছি দেখে খুশি হচ্ছ না কি? এই কয়দিন তোমায় কেউ জ্বালাবে না, পড়তে বলবে না। উনার কথায় এতক্ষণের খুশি উবে গিয়ে মনে ভর করল উদাসীনতা। কথাটা উনি কৌতুকের ছলে বললেও তিনি একটু পর চলে যাবেন শুনে বিষাদে ভরে উঠল অন্তর। তাকে ছেড়ে দিয়ে নিচু স্বরে বললাম, যান ফ্রেশ হয়ে নিন। বেশিক্ষণ নেই তো আপনার ফ্লাইটের। রেডি হয়ে বের হতে হবে। আমি আপনার ব্যাগ গুছিয়ে রেখেছি। আমি তাকে ছাড়লেও উনি ছাড়লেন না। উপরন্তু আমার মনের মধ্যে বহমান অনুভূতিগুলো টের পেয়ে আরেকটু কাছে টেনে নিলেন। থুতনিতে এক হাত রেখে মুখটা তুলে নরম গলায় বললেন, মন খারাপ করে না তুর পাখি। আমি তো মজা করছিলাম। তুমি এভাবে থাকলে কি ওখানে যেয়ে আমি শান্তিতে কাজ করতে পারবো বলো? তার কথায় মাথা নাড়িয়ে জোরপূর্বক হালকা হাসার চেষ্টা করলাম। উনিও গুড গার্ল বলে আমার গাল টেনে দিয়ে চলে গেলেন ফ্রেশ হতে। রেডি হয়ে বাসার সবার থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে চলে গেলেন পূর্ণ। তার পিছন পিছন গেলাম আমিও। বিষণ্ণ মনে জড়িয়ে ধরে বিদায় জানালাম তাকে। ব্যাগ গাড়িতে তুলে উনি নিজেও গাড়িতে উঠলেন। তা দেখে বাড়ির ভেতর চলে আসছিলাম। হঠাৎ উনি পেছনে থেকে ডাকতেই পেছনে ফিরলাম। তুরফা, হু, এদিকে এসো। তার কথায় তড়িঘড়ি করে গাড়ির কাছে গেলাম। কিছু বলবেন? ইম্পর্টেন্ট কিছু ছাড়া পড়েছে নাকি? নিয়ে আসব? ছাড়া পড়েছে তো। তোমাকেই রেখে যাচ্ছি। এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু আছে আমার কাছে? নিজের খেয়াল রেখো তুমি, তাহলেই হবে। উনার কথায় আবগে চোখ দুটো টলমল করে উঠল।
তবুও মেকি রাগ দেখিয়ে মুখে বললাম, দেরি হয়ে যাচ্ছে না? দেখে শুনে যান। ফি আমানিল্লাহ। আই উইল মিস ইউ, বউ। আমিও। আল্লাহ হাফেজ। মলিন হেসে বলতেই মাথা নেড়ে গাড়ির কাঁচ তুলে দিলেন তিনি। চলে গেলেন এয়ারপোর্টের উদ্দেশ্য। 3 দিন পেরিয়ে গেল চোখের পলকে। এই কয়দিন পূর্ণর সাথে কথা বলার সময়টুকু বাদে বাকি সময় পড়াশোনায় ডুবে থেকেই কাটিয়েছি এক প্রকার। কাল বিকেলে তার ফেরার কথা। আজ সকালে প্রিয়া বায়না ধরেছে মার্কেট যাবে। বরাম্মু বাসায় একা থাকবেন তাই রাইসা থেকে গেল তার সাথে। আমি বেশ কয়দিন বাইরে বের হইনি তাই অগত্যা প্রিয়ার সাথে যেতে হলো আমায়। দুজন মিলে ঘুরে ফিরে শপিং শেষ করে বাইরেই লাঞ্চ সারলাম। সব মিলিয়ে বিকেল হয়ে এলো প্রায়। রেস্টুরেন্টের বাহিরে এসে গাড়ির অপেক্ষায় দুজন দাঁড়িয়ে আছি এমন সময় আমার ফোনে কল এলো। স্ক্রিনে তার নাম দেখে দুষ্টু হেসে আমার থেকে ফোনটা কেড়ে নিল প্রিয়া। ফোন কানে নিয়েই কিছু একটা বলতে যেয়ে থেমে গেল সে, চুপ করে শুনতে লাগল পূর্ণর কথা। কৌতূহলী দৃষ্টিতে সেদিকে চেয়ে রইলাম, খেয়াল করলাম প্রিয়ার মুখশ্রী ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে আসছে। ওকে চুপ থাকতে দেখে বার কয়েক ঝাঁকালাম আমি, জিজ্ঞেস করলাম কি হয়েছে। আমাকে আকাশ পরিমাণ অবাক করে দিয়ে হঠাৎ করেই বিকট শব্দে ডুকরে কেঁদে উঠল প্রিয়া। চিন্তায় অস্থিরতায় ঘাবড়ে গিয়ে ফোনটা ওর হাত থেকে কেড়ে নিয়ে কানে লাগাতেই অপর পাশে অন্য এক লোকের আওয়াজ ভেসে এলো কানে। হ্যালো, ম্যাম শুনছেন? উনাকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি তাকে চিনলে প্লিজ চলে আসুন এখানে। ভাই, আপনি কে? কি বলছেন আমি কিছুই বুঝতে পাচ্ছি না। আমার স্বামী কোথায়? উনার ফোন আপনার কাছে এলো কিভাবে? প্লিজ বলবেন। এটা যার ফোন তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাম, আপনার নাম্বার কলার লিস্টের প্রথমে ছিল তাই ফোন দিয়েছি, জলদি আসার চেষ্টা করুন, অবস্থা খুব একটা ভালো না। ব্যাস। আর কিছু শোনার শক্তি অবশিষ্ট রইল না ভেতরে। মনমস্তিষ্ক দুটোই যেন অবশ হয়ে এলো ক্রমাগত। মনে হলো যেন পৃথিবী ঘুরছে আমার। যে পৃথিবীতে আমার পূর্ণ ভালো নেই, সে নিষ্ঠুর পৃথিবীতে কি আমি ঠিক থাকতে পারি? ফোনের ওপাশে কথাটা শোনার পর থেকেই মাথা পুরো ভো ভো করছে। অতিরিক্ত চিন্তায়, টেনশনে অনুভূতিগুলোও যেন নিজেদের সাথে যুদ্ধ করতে করতে ভোতা গেছে পুরোপুরি। ভয়ে উত্তেজনায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই মুহূর্তে মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে ক্রমাগত, তা হল জলদি পূর্ণর কাছে ছুটে যাওয়া। উনাকে আমার এই মুহূর্তে দেখা বড্ড প্রয়োজন, তাকে সুস্থ দেখা প্রয়োজন। আমি আর কিছুই চাই না। চোখ বয়ে গড়িয়ে পড়া অসীম জলধারাকে শক্ত হাতে মুছে গাড়ি আসার অপেক্ষা না করেই ছুটে চললাম রাস্তায়, কোনো এক সিএনজি ফাঁকা পেলেই ছুটে চলে যাব হসপিটালে। অতি জোরে দৌড়ানোর ফলে এক স্যান্ডেল ছিঁড়ে পা থেকে খুলে গিয়েছে রাস্তায়। কিন্তু এখন সেসব দেখার সময় নেই, সামনে এক সিএনজির দেখা পেয়ে আমি সব ভুলে সেটা ঠিক করতে ব্যস্ত। সিএনজিতে চেপে বসতেই পেছনে থেকে প্রিয়ার আওয়াজ এলো কানে। এই ভাবি, দাঁড়াও। আমাকে রেখে কোথায় যাচ্ছ? ওর কথায় সামান্য হুঁশ ফিরে এলো আমার। এত কিছুর মধ্যে তো এক প্রকার ভুলেই গিয়েছিলাম প্রিয়ার কথা। সিএনজিওয়ালা মামাকে থামতে বলতেই প্রিয়া একছুটে দৌড়ে চলে এসেছে এতক্ষণে। দ্রুত সে উঠে বসতেই সিএনজি চালু হলো পুনরায়। আমাকে অস্থিরভাবে জোরে জোরে শ্বাস নিতে দেখে প্রিয়া জড়িয়ে ধরল আমায়। নিজের কান্না ভুলে আমায় সান্ত্বনা দিতে বলল, একদম টেনশন করো না তুমি। আমার বড় ভাইয়ার কিচ্ছু হবে না দেখো। আল্লাহ আমাদের সাথে নিষ্ঠুর হবেন না। কোনো কথা বলার অবস্থায় না থাকায় চুপচাপ ওকে জড়িয়ে ধরে হসপিটাল পৌঁছানোর প্রহর গুনতে লাগলাম শুধু। মনে মনে জপতে থাকলাম মহান রবের নাম,
যে রব জানে আমার প্রত্যেকটা মোনাজাতে আমি কতবার তার সুস্থতার দোয়া করি প্রতিদিন। সে রব আমাকে নিরাশ করবে না এই আশায় অবশেষে দুজনে পৌঁছে গেলাম হসপিটালের দ্বারপ্রান্তে। হন্তদন্ত করে রিসেপশনের কাছে যেতেই চোখে পড়ল এক স্বাস্থ্যবান এক লোককে, যে কিনা ফোন হাতে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছেন চিন্তিত মুখে, হয়তো খুঁজছেন কাউকে। তার হাতে থাকা পূর্ণর ফোন চিনতে ভুল হল না আমার। উনার দিক এগিয়ে যেতেই বিচলিতভাবে তাকিয়ে থাকলেন আমাদের দিকে। চিন্তিত কণ্ঠে বললাম, ভাই, আপনি কি আমাকে ফোন দিয়েছিলেন? আপনার হাতে যে ফোন আছে এটা আমার স্বামীর। আচ্ছা, উনি কোনো রুমে আছেন? আর কেমন আছেন? সেখানে একটু নিয়ে যাবেন প্লিজ। আমার খুব টেনশন হচ্ছে। লোকটা আমাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল যেন। পূর্ণর ফোনটা আমার হাতে ফিরিয়ে দিয়ে বললেন, এসে গেছেন আপনি? ভাইয়ের ফোনটা ফেরত দেওয়ার জন্যই ছিলাম এতক্ষণ। আসলে আমি একটু তাড়ায় আছি, আমার দোকান খোলা রেখে চলে এসেছি তো, তাই এখন আমাকে যেতে হচ্ছে। কিন্তু চিন্তা করেন না আপু, রাস্তায় ভাইয়ের চেনা পরিচিত একজন সময় থাকতে তাকে নিয়ে এসেছে হাসপাতালে। এমনকি সে টাকাও দিয়ে দিছে হসপিটালে, সময় থাকতে চিকিৎসা হওয়ায় বেশি কিছু হয়নি। আল্লাহ বাঁচায় দিছে। আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম। ওই ভাইকে ফোন ফেরত দেওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম, কিন্তু সে ব্যস্ত মনে হয়, আর খুঁজে পাচ্ছি না তাকে। তাই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, এর মধ্যেই আপনি এলেন। লোকটার কথায় মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আল্লাহর দরবারে লাখ শুকরিয়া আদায় করলাম পূর্ণকে ভালো রাখার জন্য। লোকটার প্রতিও কৃতজ্ঞ হলাম আমাকে জানানোর জন্য। একে তো উনি আমাকে ফোন দিয়ে জানিয়েছেন, আবার তার মধ্যে ফোনটা ফেরত দেওয়ার জন্য অপেক্ষাও করছিলেন। যেখানে উনি চাইলেই সুযোগের সদ্ব্যবহার করে দামি ফোনটা নিয়ে পালিয়ে যেতে পারতেন। আসলেই দুনিয়াতে ভালো মানুষ বেঁচে আছে বলেই এ নিষ্ঠুর পৃথিবীটা এখনো টিকে আছে। লোকটাকে ধন্যবাদ দিতেই উনি চলে গেলেন। একই সাথে রিসেপশনিস্টের থেকে পূর্ণর কেবিন নাম্বার শুনে আমি ও প্রিয়া দ্রুতকদমে ছুটে চললাম সেদিকে। উদ্দেশ্য এখন উনাকে দেখা, একই সাথে সেই মানুষটাকে খুঁজে ধন্যবাদ দেওয়া যিনি আজ আমার জীবনের এত বড় এক উপকার করলেন। যথারীতি কেবিনের সামনে আসতেই সামনের মানুষটাকে দেখে পাজোড়া থেমে গেল আমার। কেবিনের সামনে চিন্তিত মুখে পায়চারি করছেন রায়হান ভাই। চোখমুখ কুঁচকে এলোমেলো পায়ে হাঁটছেন। উনাকে দেখে আমার পাশে এসেই থেমে গেল প্রিয়া। তার চোখে মুখেও বিশ্বাস, আমার মতো সেও এই জায়গায় রায়হান ভাইকে আশা করেনি। আমাদের চিন্তাভাবনার মধ্যেই হঠাৎ করে রায়হান ভাইয়ের চোখ পড়ল আমাদের দিকে। দুজনকে এখানে এই সময় দেখে এগিয়ে এলেন দ্রুতকদমে। আমার বিধ্বস্ত অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কিভাবে? আর তোমার এই অবস্থা কেন, তুরফা? পূর্ণর কথা জেনেছ? কে জানালো? যেই জানাক, আপনি এখানে কিভাবে এলেন সেটা বলুন আগে। আমার বড় ভাইয়া কেমন আছে এখন? তাড়াতাড়ি বলুন, টেনশন হচ্ছে। আমায় বলার সুযোগ না দিয়েই রায়হান ভাইয়ার হাত ঝাঁকিয়ে বলে উঠল প্রিয়া। আমাদের দুজনের পানে চেয়ে তিনি এক বড় শ্বাস নিয়ে বললেন, অফিস করে ফিরছিলাম বাসায় তাড়াতাড়ি আজ। রাস্তায় জ্যাম ছিল, বসেছিলাম। সামনে শুনি অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকের সাথে এক গাড়ির। কি মনে করে যেন গাড়ি থেকে বের হয়ে দেখতে চলে গেলাম সেখানে, এন্ড গেস হোয়াট? গাড়িতে পূর্ণ ছিল, হুঁশ ছিল না ওর। ওকে দেখেই তো চমকে গিয়েছিলাম প্রচণ্ড। তারপর তড়িঘড়ি করে কাছের এই হসপিটালে নিয়ে আসি। কিন্তু তোমরা এই খবর পেলে কিভাবে? আমি তো কাউকে জানাইনি। পূর্ণর জ্ঞান ফিরার অপেক্ষা করছিলাম। একটা ভাই জানিয়েছেন, যিনি উনার ফোন গাড়ির পাশে কুড়িয়ে পেয়েছিলেন।
যেহেতু আমার নাম্বার শুরুতে ছিল তাই ভাগ্যক্রমে আমি জানতে পেরেছি, আর সাথে সাথেই ছুটে চলে এসেছি। সঙ্গে যেহেতু প্রিয়া ছিল তাই সেও এসেছে আমার সাথে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে জোরে জোরে শ্বাস নিলাম। খানিকক্ষণ বাদে কাঁপা কাঁপা গলায় বললাম, উনার সত্যিই কিছু হয়নি তো রায়হান ভাই? ঠিক আছেন না উনি? আমায় সত্যি করে বলবেন প্লিজ। উনাকে না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছি না আমি। রায়হান ভাই বিস্মিতভাবে একদৃষ্টিতে চেয়ে রইলেন আমার দিক কিছুক্ষণ। খানিক বাদে হালকা হেসে বললেন, পূর্ণ ঠিক আছে তুরফা। বেশি কিছু হয়নি, ও গাড়ি সময়মতো ঘুরিয়ে নেওয়াতে। তবুও ট্রাকের কোনায় লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যার ফলশ্রুতিতে শুধু এক হাতে, এক পায়ে আর মাথায় মোটা করে ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয়েছে তাকে। রক্তপাত হওয়ায় ভয় পেয়ে গিয়েছিল রাস্তার মানুষেরা, তবে ডাক্তার বলেছে সময়মতো আনা হয়েছে বলে এখন ভয়ের কিছু নেই। সপ্তাহ দুয়েকের মধ্যেই পুরোপুরি ঠিক হওয়ার কথা। রায়হান ভাইয়ের কথায় আটকে উঠলাম। এতগুলো ব্যান্ডেজ, খুব রক্তপাত হয়েছে, তার মানে নিশ্চয়ই অনেক ব্যথা লেগেছে উনার। তার হাসিমাখা মুখ চোখে ভাসতেই ঠোঁট দিয়ে চেপে কান্না থামিয়ে রাখার চেষ্টা করলাম। তবুও অশ্রুদয় নির্লজ্জের মতো গড়িয়ে পড়ল দুচোখ বেয়ে। হু হু করে ডুকরে কেঁদে উঠলাম আমি। এদিকে প্রিয়াও নিঃশব্দে কাঁদছে। রায়হান ভাই আমাদের কাঁদতে দেখে বিচলিত হয়ে পড়লেন। চিন্তিত ভঙ্গিতে আমার মাথায় হাত রেখে বললেন, এভাবে কেঁদো না, তোমার পূর্ণর কিচ্ছু হয়নি পাগলি। ঠিক আছে সে। পূর্ণ যদি উঠে দেখে তুমি আমার সামনে এভাবে কাঁদছ তাহলে আমাকে এসেই মারতে পারে। এত কষ্ট করে ওকে এখানে নিয়ে আসার পর এখন তুমি আমাকে ওর হাতে মার খাইয়ে নিতে চাও? রায়হান ভাইয়ের কথায় চোখ মুছে জোরপূর্বক হাসলাম। উনি যে আমায় হালকা করতে চাইছেন বুঝছি। নাক টেনে কান্না মিশ্রিত হেসে তাকে বললাম, আপনাকে কিভাবে ধন্যবাদ দিব আমার জানা নেই রায়হান ভাই। আপনি আমার জীবনের সবচেয়ে বড় উপকার করেছেন আজ। আমি আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দিয়ে ছোট করো না তুরফা। পূর্ণ কি আমার কেউ হয় না? নিজের হবু শালাবাবুর জন্য এটুক করা তো আমার কর্তব্য, কিন্তু কেউ আমাকে বুঝতেই চায় না। ভুল বুঝে শুধু। শেষের কথাগুলো প্রিয়ার দিক তাকিয়ে বললেন তিনি। প্রিয়া মুখ নিচু করে মাটির দিক চেয়ে আছে। আমি কিছু বলার আগেই এক নার্স বেরিয়ে এলো পূর্ণর কেবিন থেকে। আমাদের উদ্দেশ্য করে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, এখন রেস্ট নিচ্ছে, আপনারা চাইলে দেখা করতে পারেন, তবে একজনের বেশি এলাও করা হবে না। এতক্ষণ এই কথাটারই অপেক্ষা করছিলাম যেন। রায়হান ভাইয়ের দিক তাকাতেই উনি চোখের ইশারায় কেবিনে যেতে বললেন আমায়। দ্রুতকদমে এগিয়ে সেদিকে চলে গেলাম। কেবিনে প্রবেশ করে দরজা লাগিয়ে দেওয়ার সময় কাচের ভেতর দিয়ে এক চমৎকার দৃশ্য চোখে পড়ল। মানবিমান ভুলে রায়হান ভাইয়ের কাছে এগিয়ে গেছে প্রিয়া, তার বুকে মাথা রেখে কাঁদছে। তিনিও পরম যত্নে প্রেয়সীর মাথায় হাত বুলিয়ে এটা সেটা বলে তাকে শান্ত করার প্রচেষ্টায় আছেন। এত মন খারাপের মাঝেও ভালো হয়ে গেল মন। এটাই তো ভালোবাসা, যেখানে দুঃসময়ে হাজারো অভিমানের মাঝেও কিছু না বলেই দুটো হৃদয় এক হয়ে যায়। প্রকৃত ভালোবাসা সত্যিই সুন্দর। শান্ত নিশ্চুপ কেবিনে ধীর পায়ে এগিয়ে গেলাম। সামনের শুভ্র রঙের বিছানায় হাসপাতালের ড্রেস পরে শুয়ে আছেন পূর্ণ। জ্ঞান ফিরলেও চোখজোড়া বন্ধ করে রেখেছেন। ভ্রুযুগলের মাঝখানে সূক্ষ্ম ভাঁজ, হয়তো ব্যথায় কুঁচকে আছে। সুদর্শন মুখশ্রী ব্যথায় জর্জরিত, ভারী ভারী নিঃশ্বাস ফেলছেন। সবসময় গম্ভীর মানুষটাকে একটু বেশিই গম্ভীর লাগছে এখন। তার কষ্ট দেখে আত্মা কেঁদে উঠল আমার।
কাছে যাওয়ার সাহস যেন হচ্ছিল না। এই যে কেবিনের ঢোকার সময় বারবার নিজেকে শান্ত করা, তার সামনে ভেঙে না পড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা পাল্টে গেল মুহূর্তেই। মুখে হাত দিয়ে কিছুক্ষণ নিঃশব্দে কেঁদেও কাজ হল না, বাদ সাধল হিচকি। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে আমার। সেই শব্দে ভ্রুজোড়া আরেকটু কুঁচকে গেল উনার। আচমকা পিটপিট করে চোখ খুললেন পূর্ণ। মাথা হালকা ঘুরিয়ে আমার দিক চাইলেন। সাথে সাথেই কৃষ্ণ চোখজোড়ায় বিস্ময় ছেয়ে গেল উনার। উনাকে এভাবে তাকাতে দেখে কান্নার রোল বেড়ে গেল আমার। উনি চোখ বন্ধ করে কিছুক্ষণ শ্বাস নিয়ে পুনরায় চোখ খুললেন। মাথা সোজা করে ভাঙা কণ্ঠে বললেন, এভাবে কাঁদছ কেন তুমি? বেঁচে আছি আমি, মরিনি এখনো। কাছে এসো। ঘাড় ঘুরিয়ে তাকাতে কষ্ট হচ্ছে। উনার বলতে দেরি, আমার যেতে দেরি হল না। তেড়ে এগিয়ে গেলাম তার দিকে। বেডের কাছে যেতেই আমার দিক পূর্ণদৃষ্টিতে চেয়ে রইলেন উনি। এদিকে আমি তার হাতের ব্যান্ডেজ, কপালের ব্যান্ডেজ ছুঁয়ে দেখতে ব্যস্ত। সাদা ব্যান্ডেজে লেগে থাকা রক্তের ছাপ বুকের মাঝে ক্ষত সৃষ্টি করছে যেন। টুপটুপ করে উনার মুখে কয়েক ফোঁটা পানি পড়তেই শক্ত গলায় বলে উঠলেন তিনি, তুমি কি কান্না বন্ধ করবে? এখানে এলে কিভাবে তুমি? কে বলেছে তোমায় আসতে? উনার কথায় বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। কাঁদব না তো কি করব আমি? তার এরূপ অবস্থা দেখে কি হাসব? কই, আমি তার জন্য চিন্তায় মরে যাচ্ছিলাম এতক্ষণ, আর উনি এরকম অবস্থায়ও আমাকেই বকছেন। রাগে ফুঁসে উল্টো পথে ঘুরে চলে যেতে ধরতেই ওড়নায় টান পড়ল। ফিরে দেখি ব্যান্ডেজ করা হাতের মুঠোয় সেটাকে আলতোভাবে চেপে ধরে আছেন পূর্ণ। আমাকে ফিরতে দেখে বললেন, তোমাকে কান্না থামাতে বলেছি, যেতে বলেছি একবারও? সবসময় দুলাইন বেশি কেন তুমি? একটু পর নরম সুরে নিচু গলায় বললেন, শরীরের ক্ষতগুলোর চেয়েও বেশি কষ্ট দিচ্ছে তোমার চোখের এই পানিগুলো। থামাও এগুলোকে, আমার সামনে এভাবে কাঁদবে না কখনো। উনার নরম গলা শুনে মনে সাহস সঞ্চার হল আমার, সাথে তরতর করে বেড়ে উঠল রাগ। রাগী গলায় প্রশ্নের ঝুলি খুলে বসলাম তার সামনে। আগে বলুন, আপনার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? আর এ সময় ফিরছিলেনই বা কেন? আপনার নাকাল ফেরার কথা ছিল। ফিরছিলেন ভালো কথা, কিন্তু এত জোরে ড্রাইভ করছিলেন কেন? কতবার মানা করেছি, তাও তো শুনবেন না। আমার কথার কোনো গুরুত্বই নেই আপনার কাছে, তাই না? আপনার কিছু হলে যে আমি শেষ হয়ে যেতাম সেটা মাথায় আছে আপনার? আপনি একটা খুব খারাপ লোক, বুঝেছেন? আমি আর কথাই বলবো না আপনার সাথে। আমি অসুস্থ, বউ। তোমার এত প্রশ্নের জবাব দেওয়ার এনার্জি বা অবস্থা কোনোটাই নেই আমার কাছে। সব উত্তর পরে পেয়ে যাবে। কই, তুমি এই অবস্থায় আমার আদর যত্ন করবে, উল্টো তুমিই আমার উপর রাগ দেখাচ্ছ। উনার কথায় দীর্ঘশ্বাস ফেলে ধীরে সুস্থে বসলাম বেডের পাশে রাখা চেয়ারটাতে। ব্যান্ডেজের উপর আসা তার চুলগুলোকে সরিয়ে দিয়ে মাথায়, গালে আলতোভাবে কয়েকটা চুমো দিতেই হাসি হাসি মুখে চেয়ে রইলেন আমার দিকে। ভালো হাতটা দিয়ে চোখের পানি মুছে দিয়ে বললেন, অসুস্থ অবস্থায়ও আমার সুযোগ নিচ্ছ, তুর পাখি? অনেক দুষ্টু হয়ে গেছ দেখছি। নট ফেয়ার। উনার কথায় শত দুঃখের মাঝেও হাসি খেলে গেল আমার ঠোঁটের কোণে। মনে হলো যেন এতক্ষণে প্রাণ ফিরে এলো আমার। এটাই তো আমার পূর্ণ, যাকে আমি সুস্থ চেয়েছিলাম, ভালো চেয়েছিলাম, ফিরে চেয়েছিলাম নিজের কাছে। উনাকে যে আমি কতটা ভালোবাসি হয়তো তার এই অবস্থা না দেখলে কখনো পুরোপুরি উপলব্ধি করতাম না। আজ আমি ক্ষণে ক্ষণে অনুভব করেছি এ মানুষটাকে ছাড়া আমি কতটা অসহায়। পূর্ণকে ছাড়া আমার জীবনটাই অসম্পূর্ণ। আমার ভালো থাকার জন্য উনার ভালো থাকা চাই।
পরপর কয়েকবার মাথায় আলতো হাতের পরশ পেয়ে পিটপিটিয়ে চোখ খোলার চেষ্টা করলাম। চোখ খুলে তাকাতেই হাসপাতালের রুম দেখে মনে পড়ল সবকিছু। তড়িৎ গতিতে মাথা তুলে উঠে বসতেই চোখ পড়ল বেডে শুয়ে থাকা পূর্ণর দিকে। আমার দিকেই শান্ত চোখে তাকিয়ে আছেন। বুঝলাম এতক্ষণ ভালো হাতটা দিয়ে আলতোভাবে তিনিই ডাকছিলেন আমায়। এতক্ষণে মনে এলো পূর্ণর সাথে কথা বলার এক পর্যায়ে আবেগে আরেক দফা কাঁদতে শুরু করেছিলাম। তবে সেবার উনি আর থামাননি আমায়, কাঁদতে দিয়েছিলেন হালকা হওয়ার জন্য। সেই যে চেয়ারে বসেই নিজের দুহাতে তার ব্যান্ডেজ করা হাত মৃদুভাবে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কখন যে তার পাশেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও টের পাইনি। মাত্র পূর্ণর ডাকে হুঁশ ফিরল। ঘুমের ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না। তবে এখন ডাক্তার আসবে আমাকে চেক করতে। নার্স এসে বলে গেল, তাই ডাকলাম। আপনি কি মজা নিচ্ছেন? আমি না সত্যিই ঘুমাতে চাইনি। কান্না শেষ হতেই কিভাবে যে চোখ লেগে গেল টের পাইনি। খুব টেনশন করছিলে যে আমার জন্য? এভাবে কেউ কাঁদে বউ? চোখ মুখের কি অবস্থা করেছ একবারও দেখেছ? অতি চিন্তায়, অতি আবেগে মানুষের মস্তিষ্ক অশান্ত হয়ে পড়ে, তখন তো বিশ্রাম দরকার। তাই তোমার ঘুম আসাটা স্বাভাবিক। লজ্জা পাওয়ার দরকার নেই। উনার কথায় মাথা নিচু করে সায় দিলাম। আসলেও বড্ড দুশ্চিন্তায় ছিলাম। এখন একটু হালকা লাগছে। এরই মধ্যে পুনরায় তার আওয়াজ, তুমি যে আমাকে এত ভালোবাসো এই অ্যাক্সিডেন্ট না হলে তো জানতেই পারতাম না, তুরফা রানী। এখন তো আমার খুশিতে তোমাকে কোলে নিয়ে ঘুরতে মন চাচ্ছে। কিন্তু আফসোস আমি সে অবস্থায় নেই। প্রথম কথাটা হাসিমুখে বললেও শেষাংশটুকু চোখে মুখে উদাসী ভাব এনে তিনি বললেন। তার কথার বিনিময়ে হালকা হাসলাম। জলদি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন আপনি। এসব এখন বাদ দিন। আপনার ডাক্তার কখন আসবে? বাসায় নিয়ে যেতে হবে তো? বরাম্মু টেনশন করছে হয়তো। আমি প্রিয়া এখনো ফিরিনি। আপনার কথাও কেউ জানে না হয়তো। আমি ফোন দিয়ে বলে দিচ্ছি বাসায় আপনার কথা। আম্মুকে ফোন দিও না। এমনিতেই প্রেসারের সমস্যা আছে। যদি ফোনে আমার কথা শুনে বেশি চিন্তায় প্রেসার বেড়ে শরীর খারাপ হয়ে যায় তাহলে ভালো হবে না। তুমি তার চেয়ে প্রান্তকে ফোন দিয়ে জানিয়ে দেও। আম্মুকে আমি সরাসরি বাসায় যেয়ে সব জানাব। উনার কথায় যুক্তি দেখে মাথা নাড়লাম। এই অবস্থায়ও মায়ের কথা ভাবছেন। প্রত্যেকটি সম্পর্কের প্রতি তিনি সমানভাবে দায়িত্বশীল। কি চমৎকার ব্যক্তিত্ব! আমি আর কিছু বলার আগেই কেবিনে ডাক্তার ও নার্স ঢুকলেন। আমাকে কেবিনের বাহিরে যেতে বললেন পূর্ণর চেকআপ করবেন বলে। সবকিছু দেখে কখন বাসায় যেতে হবে জানাবেন তিনি। তার কথায় মাথা নাড়িয়ে এক পলক উনার দিক চেয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। বাহিরে আসতেই হাস্যোজ্জ্বল রায়হান ভাই ও প্রিয়াকে চোখে পড়ল। আমায় দেখে দুজনই মিটিমিটি হাসছে। আর চোখে ওদের দিক তাকিয়ে ইতস্তত হাসার চেষ্টা করতেই প্রিয়া হাসতে হাসতে বলল, ঘুম ভালো হয়েছে ভাবি? ওর কথায় অক্ষিদয় বড় হল। আমতা আমতাভাবে কিছু জিজ্ঞেস করতেই রায়হান ভাইয়ের আওয়াজ, তুমি যে অনেকক্ষণ আর আসছিলে না। মাঝখানে একটা নার্স এসেছিল ডাক্তার আসবে বলতে। মহিলাটা তখনই তোমায় ডাকতে চেয়েছিল কিন্তু পূর্ণ ডাকতে দেয়নি। পরে নার্স বের হয়ে আসতেই আমরা ভেতরে যেয়ে দেখা করে আসি ওর সাথে। তুমি কি নিশ্চিন্তে ঘুমিয়েছিলে? এজন্যই বোধহয় ডাকতে চাইছিল না পূর্ণ। রায়হান ভাইয়ের কথায় আরেক দফা লজ্জায় পড়লাম। অসুস্থ জামাইকে দেখতে এসে নিজেই ঘুমিয়ে গেছি, এর চেয়ে লজ্জাজনক আর কি আছে? আমার মুখ দেখে হালকা হেসে প্রিয়া বলল, এত লজ্জা পেও না থাক।
আমরা বুঝি অনেক ধকল গিয়েছে তোমার উপর। ইটস ওকে। আচ্ছা, তারপর বলো, তোমাদের দুজনের মধ্যে সব ঠিক হয়েছে? আর আপনি কি অবশেষে ওর ভুল ভাঙতে পেরেছেন? রায়হান ভাইয়ের দিক তাকিয়ে প্রশ্ন করলাম। বিনিময়ে উনি ইতিবাচক মাথা নাড়লেন। অতঃপর মুখে বললেন, ম্যাডাম যে এত ছোট কারণে মনে রাগ পুষে থাকবে জানতামই না। আসলে যেই মেয়েটাকে বিয়ের দিন তোমরা আমার সাথে দেখেছিলে ওটা আমার কাজিন, সমবয়সী, আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, বন্ধু ও বোন হিসেবে ফ্যামিলিতে সবচেয়ে ক্লোজ। এজন্যই স্পেশাল বলেছিলাম ওকে। প্রায় 8 বছর পর দেখা হয়েছে ওর সাথে, এজন্যই ওকে সময় দিচ্ছিলাম। ওরা স্কুলে থাকতেই বিদেশ সেটেল হয়, এরপর দেশে তেমন একটা আসেনি, বিয়েশাদি করে ওখানেই সেটেল হয়ে গেছে। এই বছর এতদিন পর দেশে আসলো, তাও রাইসার বিয়ের অনুষ্ঠানে। সব মিলিয়ে ওর সাথে এতদিনের সুখদুঃখের গল্প শেয়ার করছিলাম। এটাই সেদিন প্রিয়াকে বলতে গিয়েছিলাম ওর কলেজ ছুটির পর, কিন্তু ও তো না শুনেই চলে গেল। আমি কি জানতাম ও আপনার বোন? যেভাবে আমাকে ইগনোর করে ওর সাথে গল্প করছিলেন, আমি তো ভুল ভাবতেই পারি। ভুল ভেবেছিলে বলেই তো তোমায় বুঝাতে গিয়েছিলাম রে বাবা। কিন্তু আপনি কিন্তু আবারও আমার সাথে ঝগড়া করছেন? রায়হান ভাইকে মাঝপথে থামিয়ে মুখ ফুলিয়ে বলল প্রিয়া। সেদিকে চেয়ে ফোঁস করে এক দীর্ঘশ্বাস ফেললেন তিনি। হতাশ মুখে প্রিয়ার থেকে দৃষ্টি ফিরিয়ে আমার দিক চেয়ে বললেন, বুঝলে তো, এই হচ্ছে মেয়ে মানুষ। ঠিক আছে, সরি, সব দোষ আমার। এখন খুশি? প্রিয়া কিছু বলার আগেই হুহু করে হেসে উঠলাম আমি। দুজনের দুষ্টুমিষ্টি খুনসুটি দেখতে বেশ মজা লাগছিল। ভালোই মানায় তাদের একসাথে। আমার হাসির মাঝেই ডাক্তার বেরিয়ে এলেন ভেতর থেকে। তাকে রায়হান ভাই জিজ্ঞেস করলেন কখন পূর্ণকে বাসায় নিতে পারব। ডাক্তার জানালেন 2-1 ঘন্টা পরেই ডিসচার্জ করে দিবে উনাকে, এরপর বাসায় নিয়ে যেতে পারব। এছাড়াও ওষুধ সময়মত দিতে পরামর্শ দিলেন। ডাক্তার যেতেই রায়হান ভাই ওষুধের প্যাকেট বের করতে করতে বললেন, এগুলো নেও, একটু আগেই কিনে এনেছি। থ্যাঙ্কস ভাইয়া। এগুলো কখন কিনতে গেলেন? তুমি যখন পূর্ণর কাছে ঘুমোচ্ছিলে, নার্স ডাক্তারের প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে এসব ওষুধ কিনতে বলল। তো প্রিয়াকে সাথে নিয়েই গিয়েছিলাম। আর তোমার জন্য আরেকটা জিনিস এনেছি, এটাও ধরো। কথাটা বলে রায়হান ভাই ওষুধের সাথে আরেকটা ব্যাগ হাতে ধরিয়ে দিলেন। সেটা খুলতেই একজোড়া স্যান্ডেল চোখে পড়ল। বিস্মিত চোখে তাদের দুজনের দিক তাকাতেই প্রিয়া বলল, অবাক হয় না, আমি দেখেছি তোমার স্যান্ডেল ছিঁড়ে গিয়েছিল। এভাবে বাসায় যাবে? বড় ভাইয়া দেখলে বকা খেতে। তাছাড়াও আমার তোমার পায়ের মাপ তো একই, তাই সামনের স্যান্ডেলের দোকান থেকে কিনেছি এটা। থ্যাঙ্কস দিতে হবে না। তুমি আমার জন্য কম করেছ নাকি? সেই তুলনায় এটা শূন্য। এখন স্যান্ডেলটা পরে নেও জলদি। প্রিয়ার কথায় একরাশ ভালো লাগা ছেয়ে গেল মনে। বাসার সবাই আমার কত খেয়াল রাখে। স্যান্ডেলটা পরলাম পায়ে, মাপ ঠিক হয়েছে। অতঃপর তিনজন মুচকি হেসে অপেক্ষা করতে লাগলাম পূর্ণকে বাসায় নিয়ে যাওয়ার। পূর্ণকে রাতে বাসায় নিয়ে আসার পর বরাম্মুর এক দফা কান্নাকাটি হয়ে গেছে। তাকে সবাই মিলে বুঝাতে বেশ কিছুক্ষণ লেগেছে যে পূর্ণ ঠিক আছেন, তবুও ছেলের চোখে মুখে আদর করে মমতার পরশ বুলিয়ে বহুকষ্টে শান্ত হয়েছে মায়ের মন। বোরাব্বুও বেশ চিন্তিত ছিলেন বলা যায়। বকা দিয়েছেন নিজের খেয়াল না রাখার জন্য। খানিক পরেই অবশ্য বারবার সময়মতো ওষুধ খেতে বলছেন, অতঃপর ঠিক না হওয়া পর্যন্ত পূর্ণর জন্য অফিসের নাম মুখে নেওয়া নিষিদ্ধ ঘোষণা করে রুম থেকে বের হয়েছেন। এসব শেষে পূর্ণকে রেস্ট করতে দিয়ে রুম থেকে চলে গেল সবাই। এতক্ষণে বেশ রাত হয়েছে বলা চলে।
উনার মাথার নিচে ভালোভাবে বালিশ ঠিক করে দিয়ে আমিও ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে জামাকাপড় বদলে রুমে আসতেই দেখি পূর্ণ উসখুস করছেন বিছানায় শুয়ে। তার কাছে এগিয়ে বিছানায় বসে বললাম, কি হয়েছে আপনার? ঘুম ধরছে না? উনি কিছু না বলে চুপচাপ চেয়ে রইলেন শুধু। তাকে নিশ্চুপ দেখে আবারও শুধালাম, কিছু বলবেন? কোনো সমস্যা? না বললে বুঝব কিভাবে? বলুন না। এখন বলা যাবে না তো? অতি ধীর গলায় বলে উঠলেন পূর্ণ। তার কথায় আগামাথা ধরতে না পেরে জিজ্ঞেস করলাম, মানে? তাহলে কখন বলবেন? কিছু না। ঘুমাও তো তুরফা। আমাকেও ঘুমাতে দেও। কত ঘুম ধরেছে আমার। ডিস্টার্ব দিচ্ছ কেন? কথাগুলো বলেই চোখ বন্ধ করলেন তিনি। তার কথায় বেকুব সেজে গেলাম। এতক্ষণ চোখে মুখে ঘুমের রেশমাত্রে নেই, আমি জিজ্ঞেস করতেই দুচোখে ঘুম উড়ে এলো তার। এই পল্টিবাজ লোকটাকে নিয়ে আর পারা গেল না। তার থেকে চোখ সরিয়ে আমিও শুয়ে পড়লাম। একটা সুন্দর ঘুমের আসলেও বড্ড প্রয়োজন এখন। গালে পরপর কয়েকবার হালকা হাতের চাপড় অনুভব হতেই ভ্রু কুঁচকে গেল। প্রায় সাথে সাথেই পূর্ণর কথা মনে এলো হঠাৎ। হসপিটালেও তো এভাবেই ডাকছিলেন। উনার আবার খারাপ লাগছে না তো? এক ঝটকায় চোখ খুলে শোয়া থেকে উঠার চেষ্টা করতেই তার ভারী আওয়াজ, লাফিয়ে উঠছ কেন এভাবে? শুয়ে থাকো। উনার কথায় ঘুমু ঘুমু চোখ মেলে চাইলাম তার দিকে। উঠতে বলছে না, তাহলে জাগালেন কেন আজব? পুনরায় বিছানায় শুয়ে পড়েই তাকে ঘুমজড়ানো কণ্ঠে বললাম, তাহলে ডাকলেন যে? কিছু লাগবে আপনার? হ্যাঁ, তোমাকে লাগবে। কাছে এসো। কি মানে? এত প্রশ্ন করছো কেন? চুপচাপ যা বলেছি তাই করো তুরফা। হঠাৎই উনি চাপা স্বরে ধমকে উঠতেই অবুঝের ন্যায় কোনোরকম এগিয়ে গেলাম তার দিকে। কাছে যেতেই ভালো হাতটি দ্বারা আলতোভাবে আমার গাল স্পর্শ করলেন তিনি। চমকে উঠে তার চোখের দিকে তাকাতেই কোমল কণ্ঠে পূর্ণর আওয়াজ, হ্যাপি বার্থডে তুর পাখি। তোমার সব দুঃখ আমার হোক, আমার সব সুখ তোমার হোক। নির্জন রাত্রির নিশ্চুপ কক্ষে যেন প্রতিধ্বনিত হল তার বিমোহিত কণ্ঠস্বর। স্তব্ধ বিমূঢ় আমি অবাক চোখে চেয়ে রইলাম শুধু। কম্পিত কণ্ঠে কোনোভাবে শুধালাম, এই জন্যই কি আজকের মধ্যে তাড়াহুড়ো করে ঢাকায় ফিরছিলেন আপনি? উনি নিরুত্তর রইলেন, নিঃশব্দে হালকা হাসলেন। যে হাসির কম্পন বুকে ঢেউ তুলল আমার। মানুষটা পাগল, বড্ড বেশিই পাগল। বিমোহে পলকহীনভাবে কতক্ষণ ধরে শুধু দেখেই গেলাম তাকে। আচমকাই অনুভব করলাম চোখ বেয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রু। কিন্তু এ জল যে সুখের অশ্রুজল। হঠাৎ করেই সবকিছু রূপকথার ন্যায় মনে হতে লাগলো আমার। চলবে।